টপিকস হচ্ছে আমাদের ডেন্টাল রেডিওলজি অ্যান্ড ইমেজিং। এটা ভ্যারাইটিস নেমে কল করা হয়। In some countries it is called as a oral and maxillofacial radiology, and it is commonly used in European and American country as well as Asian like Japan, China, this developed country. আমরা এখানে যাওয়ার আগে যে ওরাল এন্ড ম্যাক্সিলোফেশিয়াল ডিজিজগুলো ডায়াগনোসিস করার জন্য আমরা ফার্স্ট অফ অল কি ডিভাইস ইউজ করি নাও এ ডেজ। আমরা যখন ডেন্টিস্ট্রিতে অ্যাডমিশন নেই তখন জানতাম যে পেরিএপিক্যাল এক্সরে ইজ দ্য অনলি অ্যান্ড লাস্ট process to diagnose the problems or complaint of the patient. But nowadays, in our Dhaka Dental College Hospital, we are also using intraoral periapical occlusal view, panoramic supplementary, CBCD, medical CT, that is multi-slice CT, MRI, ultrasonogram, everything. Okay? এবং আমাদের ডিপার্টমেন্টে পেশেন্টের হ্রাস হচ্ছে বাংলাদেশের যে কোনো হসপিটালের চেয়ে সবচেয়ে বেশি। আমি মাইসেলফ হাঁটতে পারি না পেশেন্টদের জন্য, খুব কষ্ট হয় যে জায়গা করে নিতে আমার হসপিটালের। যদি কেউ যাও তাহলে দেখতে পারবে, ইটস ট্রু। এইটা যখন আমি 2005 সালে জাপান থেকে পিএইচডি করে আসি, I had only one very old and backdated model of intraoral X-ray machine. And after that, from 2006 এর ডিসেম্বরের 14 তারিখে আমি ঢাকা ডেন্টাল কলেজে জয়েন করেছি। তারপর থেকে এই গত বছর পর্যন্ত আমরা লেটেস্ট এমআরআই মেশিনটা পর্যন্ত সেট করতে সফল হয়েছি। এবং এটা আমাদের ডেন্টিস্ট একটা বিরাট বিপ্লব বলা যাবে। ঠিক, নো মেডিকেল ডক্টরস, though I have some medical doctors in my department, but আমরা এটা করতেছি। তা আমার সাথে কিছু কলিগ আমার আছে, they are very much expert also. এটা হচ্ছে না, এটা তো খুব কষ্ট। তাহলে আমরা এখানে যাওয়ার আগে একটুখানি রেডিওলজি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু জানা দরকার আমার মনে হয়। সেখানে যেতে গেলে আমরা যদি জানি যে হোয়াট ইজ ডেন্টাল রেডিওলজি অর ওরাল এন্ড ম্যাক্সিলোফেশিয়াল রেডিওলজি, the science or study of radiation. Radiology deals with the components that is called radiation. Mind it. So if we want to learn about radiology, we should have some idea about the components that is radiation. Dentistry used হচ্ছে dentistry radiation. Dentistry টা কি? Branch of medical sciences. অনেকে আমাদেরকে ভাগ করে দেয় যে আমরা মেডিকেলের, তোমরা ডেন্টালের। It's not true. Dentistry is a branch of total brand of medical science. মেডিকেল বলতে আলাদা কিছু না, রাইট? আর বাইরে এটাই বলে ডেন্টাল স্কুল and মেডিসিন স্কুল। Do you know? Not medical school. Total combination is called medical science faculty. Okay? তো আমাদেরকে ছোট ভাবার কোনো কারণ নাই। আমাদেরকে এখানে নানান প্রক্রিয়া নানান ভাবে ছোট করতে চায়, বাট যখন তুমি নিজে কনফিডেন্ট হয়ে যাবে তখন তুমি তোমাকে অনেক সাহসী, অনেক বড় ভাবার পথগুলি খুঁজে পাবে। কি ব্যাপার? এটা অটো হওয়ার কথা, তাই না? মানে এটা স্টার্ট হতে টাইম নেবে, ভুল হবে তারপরে স্টার্ট হবে মনে হয় তাই। তো এনিওয়ে আমরা মুখে বলতে থাকি না কিছু আগাই,
যে আমরা বলতে চাচ্ছি যে রেডিওলজির যে ব্রাঞ্চ ডেন্টাল রেডিওলজিও তার মধ্যে একটা। এই রেডিওলজি জানতে গেলে আমাদের রেডিয়েশন সম্পর্কে জানতে হবে। তাহলে রেডিয়েশনটা কি জিনিস? আমরা জানি ইটস এনার্জি অফ ফোটন এনার্জি আমরা বলি। এইটা পাসেস থ্রু স্পেস এন্ড ম্যাটার, ঠিক আছে? এবং এই রেডিয়েশনের ইউজ যদি আমরা জানি তাহলে আমাদের দুইটা জিনিস জানা দরকার। একটা হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশন। কি হচ্ছে যে আয়োনাইজিং রেডিয়েশন কাকে বলে? একটা খুব নাম করা টার্ম, কিন্তু নরমাল রেডিয়েশন এন্ড আলাদা যাওয়া যাবে না। হ্যাঁ, বলে না, নিজের বাড়ির আত্মীয় স্বজনরা যদি জিজ্ঞাসা করে আমারও তো 4 বার সিটি স্ক্যান করেছে, আমার কি হবে? আমি তো মরে গেছি। হ্যাঁ, অ্যাজ এ ডক্টর ইউ হ্যাভ টু আনসার অর কনসাল্ট দ্যাট পারসন। ইট ইজ ইউর ডিউটি। ইফ ইউ ক্যানট, ইউ উইল বি ভ্যালুলেস। হ্যাঁ, আর তখনই পারবে যখন ইউ হ্যাভ এনাফ নলেজ অ্যাবাউট ইট। ওকে, অ্যাজ এ ডক্টর ইউ মাস্ট হ্যাভ দ্যাট। তাহলে সেই সম্পর্কে আমি বলতে চাই এই কারণে যে আয়োনাইজিং রেডিয়েশনটা হচ্ছে এটা, যে যখন একটা অ্যাটমের আউটার অরবিটে যখন ইলেকট্রনটা ঘুরে এবং তার ইকুয়াল নাম্বার যখন প্রোটন তার নিউক্লিয়াসে থাকে, দ্যাট অ্যাটম ইজ কল্ড ইলেকট্রিক্যালি নিউট্রাল, রাইট? ডু ইউ নো অ্যাবাউট ইট? যখন একটা ইলেকট্রন যে কোনো কারণে যে কোনো ফোর্স পাওয়ার পরে যদি ডিটাচ হয়ে যায় ফ্রম দ্য আউটার অরবিট, that electrons become itself negative ion and the remaining part of the atom becomes positive ion. So by a force a pair of ion has been formed, okay, and this process is called ionization. Okay, আমরা কখনো হাতুড়ি দিয়ে, কখনো ঘুষি দিয়ে, কখনো ফেলে দিয়ে এই প্রসেসটা করতে পারি, ওকে, একটা অ্যাটমে। বাট বাই ইউজিং রেডিয়েশন উই অলসো ডু ইট। ক্লিয়ার? যে রেডিয়েশন দিব, তারপরে একটা অ্যাটম থেকে একটা ইলেকট্রন বের হয়ে যাবে, এই পেয়ার অফ আয়ন ফর্ম হবে। দ্যাট amount of radiation which is required for to form a pair of ion is called ionizing radiation. Clear? এবং এই রেডিয়েশন ইউজ হচ্ছে দুইটা পারপাস। নাম্বার 1 হচ্ছে ট্রিটমেন্ট পারপাস, নাম্বার 2 কি diagnostic purpose, or you can say it oppositely. Number 1 হচ্ছে diagnostic purpose, number 2 হচ্ছে therapeutic purpose or treatment purpose. Clear? আমরা যেটা বলি যে রেডিয়েশনের সাইড ইফেক্ট, রাইট? বলি না? পড়িও খুব বলি রেডিয়েশনের সাইড ইফেক্ট বলো। হ্যাঁ, কোশ্চেন হয় অনেক। সেখানের কথা হচ্ছে দ্য রেডিয়েশন ডোজেস হুইচ আর ইউজুয়ালি ফর দ্য ডায়াগনস্টিক পারপাস doesn't have any side effect. Clear কথা? কি বোঝা গেল? আমি জানি না ঢাকা ডেন্টাল কলেজ থেকে কেউ আসছে কিনা। আসছে? Most probably it will be repeatable for them also, I think, because we have already taught them. তো বলেছি একটা কথা যে the radiation dose that is usually used for diagnostic purposes like X-ray, CT scan, আর কি purpose? MRI? হ্যাঁ, MRI, ultrasonogram, হ্যাঁ? In MRI doesn't need any radiation. It is used by, so remember it, as a doctor you have to answer it fluently, okay, and confidently. No sir, in MRI radiation is not used, not necessary. Clear? তাহলে X-ray, CT, clear? হ্যাঁ, PET CT also. তো সেই ক্ষেত্রে এই যে ডোজটা লাগে ইউজুয়ালি এই ডোজে কোনো সাইড এফেক্ট হয়। কোনটা তো হচ্ছে the radiation dose which is used for therapeutic purpose. তবে এখানে একটা কথা আছে যেটা সাইড কেটে আসলাম। এখন আমার হচ্ছে আমি একটা ম্যালিগন্যান্সি কার্সিনোমার পেশেন্ট, আই নিড সিটি স্ক্যান ফ্রিকোয়েন্টলি এভরি 3 months, এভরি 1 month, ওকে, ইন্টারভাল। তাহলে আমার রেডিয়েশন ডোজ কম্পারেটিভলি নর্মালের চেয়ে অনেক বেশি অ্যাবজর্ব হচ্ছে। So there may be different case, okay? তার এই জন্য আমরা বলছি usually doesn't have any side effect, but there may be some exception. Clear? এখন আমাদের কথা হচ্ছে যে থেরাপিউটিক পারপাসে যে রেডিয়েশন ডোজ আমরা ইউজ করি, দ্যাট হ্যাজ ইউজুয়ালি, আমরা কিন্তু অনেক স্ক্যাপ করে যাচ্ছি বিকজ এগুলো আমাদের খুব বেশি কাজে লাগবে না, আমরা ক্লিনিক্যালি যাব। হ্যাঁ, এই যে আমরা বলেছিলাম ইউজেস অফ রেডিয়েশন, যে বায়োলজিক এফেক্টের দিকে আসছি। এখন বলছি যে
থেরাপিউটিক পারপাস যে আমরা রেডিয়েশন ডোজটা ইউজ করি তার কিন্তু সাইড এফেক্ট আছে অফকোর্স। কিভাবে করে? একটা ডাইরেক্ট এফেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। যখন রেডিয়েশন হিউম্যান বডি আর অ্যানিমাল বডিতে এক্সপোজ হয়, যদি সেটা হিউম্যান ম্যাক্রোমলিকুলস গুলোকে বায়োলজিক্যাল যে এলিমেন্টস আছে তাকে ডেস্ট্রয় করে দেয়, তাহলে সেটা হলো ডাইরেক্ট এফেক্ট। আরেকটা হচ্ছে আমাদের হিউম্যান বিং বডি কনসিস্ট অফ মিনিমাম 80% অফ ওয়াটার, ওকে, রিমেনিং 20% ইজ অ্যানাদার এলিমেন্টস। 80% ওয়াটারের মধ্যে রেডিয়েশন ঢুকে যায় ফার্স্ট, এবং এটা কি করে? ওয়াটারকে ভেঙে আয়নে পরিণত করে। তোমরা কি বলো না, জার্মান অক্সিজেন, জার্মান হাইড্রোজেন এরকম আছে না? এটাকে বলে র্যাডিক্যাল, ফ্রি র্যাডিক্যাল। দ্যাট ইজ হাইড্রোজেনের ফ্রি র্যাডিক্যাল ফর্ম করে দিল ওয়াটারকে ভেঙে। এই হাইড্রোজেনের ফ্রি র্যাডিক্যাল ইজ ভেরি হ্যাম্পারাস টু হিউম্যান বডি। ইট ফর্মস এক্সট্রা নো নিডেড এলিমেন্ট, extra mass, abnormal mass, that is called tumor. That may be converted into carcinoma. Okay? Clear? Yes. একটু আসতে চাই যে আমাদের ওরাল সার্জন যেহেতু আমরা, ডেন্টিস্ট যেহেতু আমরা, আমার চেম্বারে একটা পেশেন্ট আছে, এইটা হবে অ্যাবসলিউটলি রং। So, being a dental surgeon, we have to know minimum the effect within the orofacial region after radiation therapy. Because I have to discuss with the patient about nothing happened. নাকি কিছু হবে না আপনার? আবার কি হবে? হ্যাঁ, হতে পারে এরকম করলে চলবে না, না? আমাদের ক্লিয়ার বলতে হবে, যা বললাম এবং that will be scientific with the reference. আমার কনফিডেন্টলি বিকজ আমরা জানি আমাদের স্যারের ভিতরে আমার ব্রেকফাস্ট গরম করেছি, ওখান থেকে পেয়েছি। একটু টিভি দেখে নিউজ দেখে আসছি, সেখান থেকেও পেয়েছি। আই হ্যাভ রিসিভড দ্য অ্যামাউন্ট অফ রেডিয়েশন ফ্রম ন্যাচারাল সোর্স। এটা আমার ডায়াগনস্টিক পারপাসও লাগে নাই, ট্রিটমেন্ট পারপাসও লাগে। ন্যাচারাল সোর্স থেকে আমরা পেয়েছি। আর্টিফিশিয়াল সোর্স যেটা বললাম, কসমেটিক, ইলেকট্রনিক ডিভাইস, হ্যাঁ, মোবাইল ফোনে কথা বলেছি, ওখান থেকেও পেয়েছি। এই রেডিয়েশন ডোজ থেকে কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের ডিএনএ রাপচার হচ্ছে। But মনে রাখতে হবে যে সেল ইজ মুভিং অ্যারাউন্ড দ্য সেল সাইকেল, ইউ নো। হ্যাঁ, আমরা যদি ফার্স্ট ইয়ারে চলে যাই, তাহলে এটা কিভাবে করে সেল সাইকেল করে? হলো প্রথমে G1 চেক পয়েন্ট আছে না, ওই রাস্তাটা রাউন্ড একটা রাস্তা, এই রাস্তার মধ্যে বিভিন্ন জায়গা তারা আছে, সিকিউরিটি গার্ড। G1 চেক পয়েন্ট মানে কি? প্যানাপল চেক পয়েন্ট, রাইট? লাইক দ্যাট। তুমি পাসপোর্ট দেখাও, ভিসা দেখাও, সব দেখাও, পারমিশন দেখাও, তারপর তুমি যাবো না, আদারওয়াইজ তুমি যেতে পারবে না। ইউ হ্যাভ টু ওয়েট। তোমার কোনো প্রবলেম থাকে, ইউ হ্যাভ টু ওয়েট। তারপর বিভিন্ন মল করে টাকা পয়সা খেয়ে দিয়ে করে তারপর দিয়ে দিচ্ছে নাকি? হ্যাঁ, এইটা একটা চেক পয়েন্ট, G1 চেক পয়েন্ট। G1 চেক পয়েন্ট থেকে পরে আসে কিসে? এড চেক পয়েন্ট। এড চেক পয়েন্টের জায়গাটা G1 থেকে এস এর
তারা হলো যখন একটা সেল জিওনে চলে আসবে, জিওনে ওখানে দুই রকমের জিন আছে। এটা কিন্তু ভূতের, হ্যাঁ, ডিএনএ ভিতরে প্রমাণ। ওরা কি করে চেক করে? এই দাঁড়া, তোর শরীরে কোনো ভাঙা চোরা আছে কিনা দেখি, ভিতরে হ্যাঁ, কোনো ফ্র্যাকচার আছে কিনা, কোনো অ্যাবনর্মালিটিস আছে কিনা, ওটি চেক করে। আরেক ধরনের জিন দাঁড়ায় আছে যন্ত্রপাতি, ও আইসা বলতো কি রিপেয়ার করে যতটুকু পরিমাণ হয় ক্যামেরা সেকিয়ে যদি সিঙ্গেল স্ট্যান্ড হয় রিপেয়ার করে, ডাবল স্ট্যান্ড হলে ওগুলো আমার দ্বারা স্পেশাল হ্যাঁ চলে আসবে। এখন ওই চেক পয়েন্টের কাজ শেষ, ডিএনএ রিপেয়ার করতে ওদের কাজ শেষ, স্পেসের সিনথেসিসের মোটা কাজে আমার মতো মোটা হয়ে আসলো স্পেস। ওইখানে যদি ফার্দার ফ্র্যাকচার থাকে আমার মধ্যে, বাকি এক্সপার্ট রিপেয়ার করার ক্ষেত্রে রিপেয়ার করি। এইভাবে আমি হেলদি হয়ে যাই। আমি কিছু যখন আসলাম আমার মাধ্যমে দুইটা সেল তৈরি হয়েছিল হেলদি সেল, হ্যাঁ, তাকে আমার জন্য এত চিন্তা করছিল আমাদের মনে রাখতে হবে তাহলে কি, এই চেক পয়েন্টে যে দারোয়ানগুলি আছে, রিপেয়ারের জন্য যে রেসপন্সিবল চেকগুলো আছে, এরা যাতে দারোয়ানি যদি ঘুমায় থাকে তাহলে তো একটা ভাঙ্গা চোরা সেলি করতে করতে দুইটা হয়ে যাবে, দুইটার থেকে চারটা হয়ে যাবে, চারটার থেকে আটটা হয়ে যাবে, তাই না? So it is very important to make the genes which are responsible or working in the checkpoint as well as in repair process, they should be healthy enough. যদি তাদের কোনো মিউটেশন হয়ে যায় or চেঞ্জ হয়ে যায় is problem. তাহলে abnormal সেলের পরিমাণ বেড়ে যাবে বডিতে, একটা abnormal মাস ফর্ম হবে। ওকে, আমার মজার ব্যাপার হলো আমরা কিন্তু সেল মারতেও চাই। রেডিয়েশনের মাধ্যমে যে সেলটা ফ্র্যাকচার হলো, এটা কিন্তু অ্যাকচুয়ালি in the process of cell cycle by the activity of the gene which are functioning in checkpoint and repair, they make the fractured cell as a healthy one. So in the mitosis process, it is becoming more healthy cells within our body. So minimum radiation exposure doesn't usually cause any significant side effect. Okay? তারপর আমরা এখানে স্যার আছে খুব ভালো, আমি খুব হ্যাপি স্যারের, আমরা ছাত্র একেবারে ডিরেক্টলি, এবং আমার এই পর্যায়ে আসার সমস্ত কিছু স্যার, বিকজ স্যার আমাকে যে আমাদের ঘটনা যেটা বলছিলাম যে আমাদের রেডিয়েশন থেরাপি দিয়ে যে আমরা ট্রিটমেন্টটা করি ক্যান্সার, স্পেশাল ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল ডিজিজে, আমাদের টার্গেট থাকে হচ্ছে ব্যাড সেলগুলোকে ডেথ করে বের করে দেওয়া। এটাকে কি বলা হয়? অ্যাপোপ্টোসিস, প্রোগ্রাম সেল। এটার জন্য আমরা রেডিয়েশন থেরাপি দিই। রেডিয়েশন থেরাপি দিলে ডিএনএ ফ্র্যাকচার রাপচার হচ্ছে। এইটা যখন সেল সাইকেল চেক পয়েন্টে আসে, ওই সময় আমরা চাই চেক পয়েন্টে যারা সেলরা থাকবে তারা যদি একটু দুর্বল থাকে তাহলে ভালো হয়, আমার সেলগুলো ডেথ হয়ে চেক পয়েন্ট দিয়ে বের হয়ে যাবে। এবং স্পেশালি জিওন চেক পয়েন্ট একটা জিন আছে, দ্যাট ইজ কল্ড P53 জিন। স্যার, ওর ফাংশন হচ্ছে অ্যাপোপ্টোসিস থেকে ইন্ডিউস করে সেলগুলোকে বের করে দেয়। তাহলে আমাদের রেডিয়েশন থেরাপি কাজ করে ডিপেন্ডেন্ট অন দ্য অ্যাক্টিভেশন অফ P53 জিন স্পেশাল। বাইরের দেশগুলোতে আগে দেখা হয় যে রেডিয়েশন থেরাপি দেওয়ার আগে যে P53 জিনটা অ্যাক্টিভ আছে না নাই। যদি অ্যাক্টিভ থাকে তাহলে রেডিয়েশন থেরাপি কাজ করবে, অ্যাক্টিভ না থাকলে রেডিয়েশন থেরাপি আমাদের ডিজায়ার্ড লেভেল পর্যন্ত কাজ করবে না, অ্যাপোপ্টোসিস আমি পাবো না। ঠিক আছে, এনিওয়ে আমরা ওইভাবে গেলাম যে একটু রেডিয়েশনের সাইড এফেক্ট, এবং রেডিয়েশনের সাইড এফেক্ট যদি আমরা ওরাল ক্যাভিটিতে একটু জানি, যে আমরা ভয় পাই অনেকে যে আমার একটা পেশেন্ট আসলে রেডিয়েশন থেরাপি দিয়ে আসছে 2 উইকস বিফোর, তার কি ট্রিটমেন্ট করবো আমরা? এখানে রেডিয়েশন থেরাপি দিলে আমাদের রেডিয়েশন থেরাপি প্রথম ইন কন্ট্যাক্টে আসে হচ্ছে মিউকাস মেমব্রেন। আমরা জানি মিউকাস মেমব্রেন হচ্ছে হাইলি প্রলিফারেটিভ একটা সেল, এপিথেলিয়াল সেল, যেটা রেডিয়েশন সেন্সিটিভ অংশ। এইখানে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল রিজনের কার্সিনোমার ট্রিটমেন্ট হচ্ছে, আমরা জানি যে 50 গ্রে হচ্ছে ইউনিট টু মেজার দ্য রেডিয়েশন ডোজ, রাইট? 50 গ্রে রেডিয়েশন দিয়ে ট্রিটমেন্ট করতে হয় কমপ্লিট করতে, এবং ডেইলি একটা পেশেন্টকে 2 গ্রে পরিমাণ রেডিয়েশন দেওয়া যায়, এবং উইকলি 10 গ্রেস।
সো উইকলি কয়দিন দিতে পারবো? 5 দিন, তাই না? আর কয় সপ্তাহ লাগবে? ডেইলি 2 গ্রে, হ্যাঁ, উইকলি 5 দিন, তাহলে 10 গ্রে দেওয়া যাচ্ছে এক সপ্তাহে, তাহলে 5 সপ্তাহ রেডিয়েশন ডোজ দেওয়া হচ্ছে। তাহলে ফার্স্ট উইকে কোনো রেডিয়েশনের সাইড এফেক্ট ধরা পড়বে না, সেকেন্ড উইকের প্রথম দিকে নয়। অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড উইক মিউকাস মেমব্রেনে কিছু ইনফ্ল্যামেটরি রেডনেস এরিয়া দেখা যাবে, দ্যাট ইজ কল্ড মিউকোসাইটিস। এবং আমাদের কাছে দেখা গেল যে এই সেকেন্ড উইকেই দেখা গেল যে মিউকোসাইটিস ফর্ম করছে, থার্ড উইকে এটা আর অ্যাডভান্স হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য থেরাপি দেখা যাবে ওখানে একটা আলসার ওন্ড হয়ে গেছে, সিটো মেমব্রেন ফর্ম করে ফেলেছে। এখন প্যাশেন্ট আসতো, স্যার আমার কাছে আমার গাল তো এরকম হয়ে গেছে, আমি রেডিয়েশন থেরাপি দিয়েছি, আমি কি অ্যান্সার করছি, তাই না? যে এটা কি আরেকটা ক্যান্সার হলো? তো এইটা হচ্ছে রিভার্সিবল, এই মিউকোসাইটিসটা হচ্ছে রিভার্সিবল। তার ওই সময় কিছু প্রিকশন নিতে হবে, পেইনফুল হবে, অ্যানালজেসিক খেতে হবে, এবং তার মিল খাওয়ার আগে কিছু লোকাল অ্যানাস্থেটিক এজেন্ট ইউজ করে তারপর সে খাওয়া দাওয়া করতে হবে। বাট একটা প্রবলেম থেকে যায়, কি প্রবলেম? যে রিভার্সিবল হয়ে এটা কিউর হয়ে গেল, তারপরে দেখা গেল মিউকাস মেমব্রেন উইল বিকাম থিন কম্পারেটিভ টু আদার সাইড, ওকে? আর যদি এটা অ্যালভুলার জ্বর উপরের মিউকাস মেমব্রেনের উপরে হয়, তাহলে সেখানে থিন হয়ে যাওয়ার পরে পরবর্তীতে প্যাশেন্ট ডেঞ্জার হয়ে পড়লে হি উইল ফিল পেইন অর he will complain some pain because irritate করবে, মিউকাস মেমব্রেনের থিন হয়ে যাওয়াতে কমপ্রেস করবে না, অ্যালভুলার বোনের যে থিন পার্টগুলি আছে এটা পেনিট্রেট করে। এটা গেল আমাদের মিউকাস মেমব্রেনে। তারপর স্যালাইভারি গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ডও খুব রেডিয়েশন সেন্সিটিভ। আমরা কয়েকটা টার্ম জানি, সেন্সিটিভ, রেজিস্ট্যান্স, তারপর কি হাইপার সেন্সিটিভ, তাই না? এই টার্মগুলি এখানে বলা হচ্ছে দিস আর ভেরি সেন্সিটিভ অর্গান স্যালাইভারি গ্ল্যান্ডের। যেমন আমরা বলি প্যারেনকাইমাল সেল অফ দ্য স্যালাইভারি গ্ল্যান্ডস, এগুলো যখন নাকি রেডিয়েশন ডোজ পায় তখন পাওয়ার পর যে নর্মাল হিস্টোলজিক্যাল আর্কিটেকচারগুলি আছে এগুলো ডেস্ট্রয় হয়ে যায়। ডেস্ট্রয় হয়ে গেলে তার কি হয়? সালাইভা ফ্লোটা কমে যায়। সালাইভা ফ্লোটা কমে গেলে অ্যাট দ্য এন্ড অফ রেডিয়েশন থেরাপি, অর্থাৎ 5 সপ্তাহের শেষের দিকে যে সে টোটাল জিরো হয়ে যায়। জিরো হয়ে গেলে তার টোটাল মুখটা ড্রাই হয়ে যাবে, হি উইল ফিল কমপ্লেন ইন সলিং, ইটিং, হ্যাঁ, স্পেসিং। এটাকে বলা হয় ফেনোমেনন ইজ কল্ড জ্যারোস্টিমিয়া। এটা রিভার্সিবল, রেডিয়েশন ডোজ দেওয়া শেষ হয়ে গেলে এটা ফিরে আসবে। টেস্ট বার্ড বলা হয়, টেস্ট বার্ডগুলো তো সবসময় সেন্সিটিভ থাকে। তাহলে এখানে দেখা গেল যে টাঙে যখন আমরা অ্যান্টিও টুথ যখন বলবে যে আমি কোনো টেস্ট পাচ্ছি না সুইট অ্যান্ড সাওয়ারে, আর পোস্টেরিয়র 1/3 বিটার অ্যান্ড সল্টের কোনো সেন্স পাবে না। টিথের কি প্রবলেম হয় রেডিয়েশন থেরাপি দেওয়ার পর? একজন পেশেন্ট এসে বললো, স্যার আমার বাচ্চার লিউকেমিয়া ছিল, তার হোল বডি রেডিয়েশন থেরাপি দেওয়া হচ্ছে, এখন ওর দাঁত উঠবে কি উঠবে না আমি জানি না, আপনি একটু দেখেন। জানা না থেকে বলা যাবে, তাই না? আমরা একটা কনফিডেন্টলি রেফারেন্স দিয়ে বলি যে রেডিয়েশন ডোজ or radiation usually doesn't have any side effect on the eruption process. কথাটা মনে রাখবেন, radiation usually doesn't have any side effect on the eruption process, but the erupting tooth may show some abnormality. Okay? তাপটা টুইস্টিং থাকতে পারে, রুটটা কার্ভ থাকতে পারে, হ্যাঁ, ঠিক আছে, এরকম, এবং শর্ট রুটেড হতে পারে, পাম্প চেম্বার ওয়াইডার হতে পারে। এই ধরনের অ্যাবনর্মালিটি নিয়ে দাঁত ইরাপ্ট করবে, আপনার বাচ্চার দাঁত আসবে, এটা আমরা বলবো, হ্যাঁ? তাহলে দাঁতের উপর কি সাইড এফেক্ট আছে? দাঁতের উপরে অ্যাকচুয়ালি ডিরেক্ট কোনো সাইড এফেক্ট কম। সাইড এফেক্ট কোথায়? গ্ল্যান্ডের উপরে করেছে, জ্যারোস্টেমিয়া ফর্ম হয়েছে, অতএব তার ডেগ্লুটিশন এন্ড সোয়ালিং এর প্রবলেম হচ্ছে, দ্যাটস ওয়াই ফুড পার্টিকলস, ফুড ডেব্রিজ অ্যাকোমোডেশন বেশি হচ্ছে, এন্ড ইট উইল ফর্ম আলটিমেটলি র্যাম্প্যান্ট ডেন্টাল ক্যারিস। ক্লিয়ার? আরেকটা কথা বলা হয় যেটা হচ্ছে এটা পাল্প চেম্বারকে অ্যাট্রোপিক করে দেয় অ্যাডাল্টদের। অ্যাডাল্টদের পাল্প চেম্বারকে অ্যাট্রোপিক করে, বাট ইট ইজ অলসো রিভার্সিবল।
After completion of the radiation therapy, after a certain time, the pulse chamber will automatically recover. এইটা একটা বড় পয়েন্ট, অস্টিওরেডিওনেক্রোসিস। আমাদের শর্ট নোট আসে, পরীক্ষা আসে, ভাইভাতে সারা জিজ্ঞেস করে, তাই না, যে হোয়াট ইজ অস্টিওরেডিওনেক্রোসিস, আমরা কি বলছি। রেডিয়েশন দেওয়ার পরে আমাদের বোনের মধ্যে কিছু সাইড এফেক্ট চলে আসে। এটার লাস্ট নাম হচ্ছে অস্টিওরেডিওনেক্রোসিস। এটা প্রাথমিকভাবে দুটো জিনিস হয়। প্রিলিমিনারি হচ্ছে যে রেডিয়েশন acts primarily on the periosteum level and it causes rupture of the vasculature of the periosteum. Periosteum blood supply কে ড্যামেজ করে দিচ্ছে। সেকেন্ডারিলি এটা অস্টিওপ্লাস্টিক অ্যান্ড অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটির উপরে হ্যাম্পার করে। অর্থাৎ এটা কি করে, বোন মেরুটাকে টোটাল কনভার্ট করে দেয় ফ্যাটি টিস্যু, এবং বোন মেরুতে যখন ফ্যাটি টিস্যু কন্টেন্ট বেড়ে যায় তখন সেখানে অক্সিজেন রিডিউস হয়ে যায়। আমরা জানি ফ্যাটের ভিতর অক্সিজেন কম থাকে। Where there is reduced amount of oxygen, there is less amount of blood. So it becomes also hypocellular. তাহলে হাইপোক্সিক, হাইপোসেলুলার, তাই না? তাহলে কি হয়ে গেল, সেখান থেকে বোন মেরু থেকে নিউট্রিশন পাবে না কর্টিক্যাল বোন। So ultimately it will become brittle in nature. Okay? And that is called osteoradionecrosis. মনে রাখবে? এগুলো আমরা যাবো না খুব একটা আজকে, আমাদের এগুলো দরকার নাই। আমরা জানি যে রেডিয়েশন এফেক্ট স্কিনে কি হয়, ইরাইথেমা হয়, তারপর ব্লাডে কি হয়, হ্যাঁ, আইতে কি হয় আমরা জানি। এখানে একটা জিনিস আমরা জেনে রাখি, আমাদের তো অনেকে ভয় দেখে, পেশেন্টরাও বলে যে আপনারা এত এক্সরে নিয়েন না, আমার ক্যান্সার হয়ে যাবে, হ্যাঁ বলে না। তা আমরা কোনো উত্তর দিতে পারি না হয়তো, যে ও আমার চেয়ে বোধহয় রুগী বেশি আছে। এখানে একটা ডেটা আছে ওয়ার্ল্ড ওয়াইড, যে ডেন্টাল ইন্ট্রাওরাল এক্সরে আমরা যে আনি তার 5 মিলিয়নে ফেটাল ক্যান্সার রেট হচ্ছে 0.2 আর ডেন্টাল প্যানোরামিক হচ্ছে 1, ওয়ার ইজ সিটি লাং 395, ঠিক আছে। লাম্বার স্পাইনে এক্সরে হচ্ছে 2.5, অ্যাবডোমিন হচ্ছে 3.9, তারপরে হচ্ছে সিটি স্ক্যান মেল হচ্ছে 190। তো তার তুলনায় আমাদের ইন্ট্রাওরাল রেডিওগ্রাফের এই পসিবিলিটি নেগলিজিবল, বাইরে নেগলিজিবল। এটা হচ্ছে ফিল্ড পার অ্যাবজর্ব রেডিয়েশন। আমরা নন অকুপেশনাল যে পেশেন্টরা আছে তাদের ইয়ারলি কয়টা ইন্ট্রাওরাল এক্সরে নিতে পারি, 150 to 155 রেডিওগ্রাফ আমরা পার ইয়ার তার কাছে নিতে পারি, এক্সপোজ করতে। আচ্ছা, এত কিছু করে আমাদের একটা সেফটির দরকার আছে। অফকোর্স আমরা সেই সেফটির জন্য পেশেন্টকে আমরা কি করাবো, একটা লেডেফ্রন করাবো, নিজেও করবো, এবং থাইরয়েড কলার সহ। কেন, আমরা বলেছিলাম একটু আগে যে গ্ল্যান্ডস আর ভেরি মাচ সেন্সিটিভ টু রেডিয়েশন, রাইট? দ্যাটস ওয়াই উই হ্যাভ টু কভার দ্য গ্ল্যান্ডস বোথ অফ পেশেন্টস অ্যান্ড দ্য অপারেটর অলসো। আর একটা জিনিস হচ্ছে অপারেটর কোথায় দাঁড়াবে, কতটুকু ডিস্টেন্সে দাঁড়াবে এক্সরে করার সময়। এটা যদি এক্সরে সোর্সের পিআইডি হয়, পিআইডি বলতে এই পোর্শনটা, দ্যাট ইজ কল তোমার, এটা পিআইডি যেদিকে থাকবে পেশেন্টের, তুমি তার 90 ডিগ্রি যেদিকে হোক, ফ্রন্টে অথবা ব্যাক সাইডে 90 ডিগ্রি থেকে 135 পর্যন্ত আমরা দাঁড়াতে পারি, নেভার 180, নেভার ডু ইট 180। তাহলে ডাইরেক্ট রেডিয়েশন ডোজটা আমাদের এখান থেকে অপারেটরের বডিতে ইনডিউস করবে। So we will stand at a position of 90 to 135 degree angle during the X-ray taking procedure. Okay? X-ray film সম্পর্কে আমি যাবো না আজকে, কারণ ওই সময়গুলো আমাদের পাবো না। ডট নিয়েও স্যাররা কিছু কোশ্চেন করে, কনজারভেটিভের স্যাররা আমাদের প্রায় যে এক্সরে ডট দেখে কিভাবে রাইট লেফট চিনবা, বোধহয় তোমরা সবাই জানো নাকি, হ্যাঁ? এই প্রসেসটা হচ্ছে এইটা। একটা মেথড মনে রাখতে হবে যে এক্সরে প্যাকেটের উপর একটা ডট থাকে, ডট মানে এলিভেটেড পয়েন্ট, and it is on the imaging surface. Imaging surface বলতে এক্সরে ফিল্ডের দুইটা সারফেস, একটা হচ্ছে স্মুথ সারফেস that contains the dot raised point, and আরেকটা হচ্ছে ওপেনিং সারফেস that has the opening tag, পকেটের মতো, হ্যাঁ? ওটাকে বলে ইমেজিং সারফেস, এটাকে বলে ওপেনিং সারফেস। ওই যে ইমেজিং সারফেসের উপরে যে ডট পয়েন্টটা আছে, that should be towards the X-ray beam. এটাকে প্লেস করতে হবে
এক্স-রে বিমের দিকে ওই সারফেসটা কি। এক্স-রে ফিল্ম যদি এটা হয় তাহলে এটার মধ্যে যদি ডট হয় এইটা থাকবে এইদিকে, এটা তো এইভাবে বসানো যায় না, সেটা হবে না। ডিম্পল টাঙের দিকে হবে না, এটা লোয়ার জর ক্ষেত্রে বলছে। এই ইমেজিং সারফেসটা পজিশন হবে টুয়ার্ডস দ্য এক্স-রে বিম অর পিআই। তাহলে আমরা খুঁজে পাবো যে কিভাবে এটা আসবে। এটাকে বলা হচ্ছে টুয়ার্ডস দ্য বিম এন্ড টুয়ার্ডস দ্য ক্রাউন অফ দ্য টিপ। লোয়ার জর ক্ষেত্রে হলে উপরের দিকে যাবে, আপার জর ক্ষেত্রে হলে নিচের দিকে আসবে এই ডট পয়েন্ট। তাহলে আমরা বুঝে ফেলবো যে এটা কোন পাশে কোন দিকে। আমি ডিটেইলসে গেলাম না। এটা টাইপস অফ রেডিওগ্রাফস ইন ডেন্টাল ইউজেস। আমরা কি কি ধরনের রেডিওগ্রাফস ইউজ করে থাকি, এটাকে আমরা এক কথায় বলতে পারি যে কনভেনশনাল রেডিওগ্রাফ ইজ ইন্ট্রাওরাল রেডিওগ্রাফস এন্ড এক্সট্রাওরাল রেডিওগ্রাফস। এখন ইন্ট্রাওরাল রেডিওগ্রাফস এর মধ্যে সাব ডিভিশন আছে কিছু, সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে পেরিএপিক্যাল ভিউ, নাম্বার 2 হচ্ছে বাইটুইন ভিউ, নাম্বার 3 হচ্ছে অক্লুসাল ভিউ। তো হোয়াট ইজ পেরিএপিক্যাল ভিউ? পেরিএপিক্যাল ভিউ আমরা কাকে বলি, রাইট? সোজা কথা হচ্ছে in a periapical view the total tooth length from the crown to apex should be viewed, must be viewed. আরেকটা হচ্ছে যে মিনিমাম 2 to 3 millimeter anatomical structure below the apex should be imaged or viewed. মানে ক্রাউন থেকে অ্যাপেক্স পর্যন্ত আসবে এবং অ্যাপেক্সের নিচে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত অ্যানাটমিক্যাল স্ট্রাকচার ভিউ দিতে হবে, তাকেই বলা হবে পেরিএপিক্যাল ভিউ। শুধু ক্রাউন আসলো দ্যাট ইজ ছোট এক্স-রে, বাট ইট ইজ নট পেরিএপিক্যাল। শুধু রুট আসলো ক্রাউন আসলো না, দ্যাট ইজ নট অলসো পেরিএপিক্যাল। ক্লিয়ার? তো এইগুলো করতে আমাদের এক্স-রে মেশিন লাগে। এক্স-রে মেশিন দুই রকম, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড লেগের উপর তারা থাকে, আর একটা ওয়াল মাউন্টিং, এটা দেখানো হচ্ছে। এখানে বোধহয় পেরিফেরাল ভিউ আমরা যে এটা বললাম ডেফিনিশনটা, সেটা বলা আছে পেরিফেরাল রেডিওগ্রাফ শুড শো অল অফ এ টুথ ইনক্লুডিং অ্যাট লিস্ট 2 মিলিমিটার অফ দ্য পেরিফেরাল বোন। আমরা এখন আসি যে কখন আমরা পেরিফেরাল এক্স এর জন্য পেশেন্টকে প্রেসক্রাইব করব। সবসময় এগুলো আমাদের জানতে হবে, কারণ আমরা এগুলো ভুল করে ফেলি। লাগবে পেরিফেরাল ভিউ আমরা দিয়ে দিই ওপিসি, লাগবে ওপিসি আমরা করি ইন্ট্রাওরাল এক্স পেরিফেরাল। তো এইখানে যেগুলো দেখানো আছে সেটা হচ্ছে ডিটেকশন অফ এপিক্যাল ইনফেকশন, আর আমার কথায় যদি আমি একসাথে বলতে যাই সেটা হচ্ছে যে ডিটেকশন অফ ক্যারিজ and its extension, quantity of extension, whether it has touched the pulse horn or pulse coronal pulse chamber or not, তাই না? প্রথমে হচ্ছে যে ক্যারিজ আছে কিনা, সেকেন্ড হচ্ছে ক্যারিজের এক্সটেনশনটা কত। এই দুটো জিনিস আমাদের ফার্স্ট দরকার। সেকেন্ড হচ্ছে আমাদের যদি দেখি আমরা এক্সটেন্ডেড টু দ্য করোনাল পালস অর পালস হর্ন ল্যাটারাল সাইডে যেটা হয়, আমরা কিন্তু এটা মিস করি অনেক সময়, যে এক্সরেতে দেখি পালস ফ্লোকে টাচ করে নেই, বাট দুইটা হর্ন উপরের দিকে থাকে ওইটাকে টাচ করে ফেলেছে, আমরা ওইদিকে কনসেন্ট্রেট কম করি, তাই না? তো সেদিকে খেয়াল রাখতে হবে। আর দেখি যদি পালকে হর্নকে বা করোনাল পালস ফ্লোকে টাচ করেছে, তখন আমাদের মরফোলজি দেখতে হবে, টুথ মরফোলজিটা কেমন, এটা কয়টা রুট, হ্যাঁ, রুটের টাইপ কেমন, কার্ভ রুট না স্ট্রেট রুট, হ্যাঁ, এটা দেখতে হবে। তারপর ক্যালসিফিকেশন আছে কিনা রুটে, কোনো পালক স্টোন আছে কিনা, কোনো ল্যাটারাল ক্যানেল আছে কিনা, কোনো, এগুলো দেখতে হবে। তারপর অ্যান্ডোডোন্টিক ট্রিটমেন্টের সময় আমরা কি করবো, আমরা অফিস দিলে হবে না, তাই না? আমাদের কি দিতে হবে, পেরিফেরাল ভিউ।